তো আজকের আমি তোমাদের জন্য তোমাদের খুব প্রিয় একটা ড্রামা দ্য গ্রেট গ্র্যান্ডমা নিয়ে এসেছি। এটা খুব মজার একটা ড্রামা যা কিনা তোমাদের খুব পছন্দ হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা লিয়াংকে দেখতে পাই। সে তার পুরো ফ্যামিলিকে নিয়ে তার হাজবেন্ডের কবরে এসেছিল আর সে বলছিল, দেখো আজকের আমি বাচ্চাদের তোমার সাথে দেখা করাতে এনেছি। এরপরে সে একটু দুঃখী হয়ে দাঁড়িয়ে পড়েছিল। তখন জিং চুহান আর গুহান তাকে ছাতা দিয়ে কাভার করে রাখছিল যাতে তাদের প্রিয় গ্রেট গ্র্যান্ডমায়ের রৌদ্র না লাগে, আর তাকে খাওয়া দাওয়ার জিনিস অফার করতে থাকে। তখনই ইয়ান ইয়াং চিৎকার করে ওঠে আর সে বলতে থাকে ওই কবরের পেছনে কোনো একটা ভূত আছে। এরপরে তারা সবাই কবরের পেছনে গিয়ে দেখে তো তারা দেখতে পায় সেখানে একটা বৃদ্ধ মানুষ বসে আপেল খাচ্ছিল। তাকে দেখে সিয়াং বলছিল, তাকে দেখে তো কোনো হোমলেস পার্সন মনে হচ্ছে, বেচারা ক্ষুধার্ত হয়তো। তখনই ইয়ান ইয়াং সে বৃদ্ধ মানুষটার ওপর রাগ দেখাতে থাকে আর সে বলছিল, ইউ ওল্ড ম্যান, তোমার সাহস কি করে হলো এই আপেল খাওয়ার? এটা আমার গ্রেট গ্র্যান্ডপায়ের জন্য ছিল, তবে আমি তোমাকে ছাড়বো না। এরপরে সে সেই বৃদ্ধ মানুষটাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই ইয়াং বাও তাকে বলছিল, ফালতু কথা বলা বন্ধ করো, তুমি এত বড় হয়ে গিয়েছো তবুও তোমার মাথায় একটু বুদ্ধিশুদ্ধি নেই। এরপর লিয়াং সেই ওল্ড ম্যানের কাছে যায় আর তাকে বাকি সমস্ত জিনিসপত্র দিয়ে বলে, তুমি এই সব কিছুও খেয়ে নাও। তা দেখার পরে সেই বৃদ্ধ মানুষটা অনেক বেশি খুশি হয় আর সে বলতে থাকে, তুমি অনেক বেশি জিনিয়াস আর তুমি অনেক ভালো, তুমি সত্যি সত্যি 70 বছর পরে পুনর্জন্ম ডিজার্ভ করো। ওই বৃদ্ধের মুখে এই কথা শুনে তো লিয়াং একেবারে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ কিভাবে জানলো যে কিনা আমি 70 বছর পরে পুনর্জন্ম হয়েছি। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। সেখানে আমাদের বলা হচ্ছিল আসলে লিয়াংয়ের পুনর্জন্ম কিভাবে হয়েছিল। তোমরা তো সিজন 1-2 অলরেডি দেখে নিয়েছো। এরপরে আমরা লিয়াংয়ের আওয়াজ শুনতে পাই, আমি একজন প্রফেসর আর যে কিনা মরার পরেও দ্বিতীয়বার পুনর্জন্ম পেয়েছি, আর আমি এমন একটা মেয়ের বডিতে এসেছি তার নাম আর আমার নাম একই। বর্তমানে লিয়াং ইয়াং বাওয়ের দিকে দেখে ভাবছিল, ভাগ্য আমাকে আরও একবার সুযোগ দিয়েছে আমার ছেলে আর গ্র্যান্ডসনদের সাথে দেখা করার। এরপরে সিয়াং সেই ওল্ড ম্যানকে জিজ্ঞাসা করছিল, তুমি কিভাবে জানলে আমাদের গ্রেট গ্র্যান্ডমা পুনর্জন্ম পেয়েছে? তো সে হাসতে থাকে আর ইয়াং বাওয়ের কাছে গিয়ে বলতে থাকে, আমি তো শুধুমাত্র এই কথা নয় আরও অনেক কিছু জানি, আর আমি এটাও জানি তুমি এই বয়সে কত বেশি লাকি যে কিনা তোমার মম আর ড্যাড দুইজনে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। এই কথা শুনে ইয়াং বাওয়ের সাথে সকলেই অবাক হয়ে যায়। তখন এই বৃদ্ধ মানুষটি বলে, তোমার বাবা মা দুইজনেই তো বেঁচে রয়েছে, তবে তুমি তার কবরে কেন বসে আছো? তো এই সব কথা শুনে ইয়ান ইয়াং তাকে পাগল মনে করছিল আর সে বলছিল, বুড়োর মনে হয় মাথা তার কেটে গিয়েছে এই বয়সে। তো গুহান তার দিকে খুব রেগে রেগে দেখছিল। তখনই ওল্ড ম্যান বলছিল, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, শুধুমাত্র একটু সময় লাগবে। আর সে অদ্ভুত কিছু কথাবার্তা বলতে বলতে সেখান থেকে চলে যায় আর তারা সবাই খুব অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। এরপরে লিয়াং বলছিল, দাঁড়িয়ে কেন আছো, চলো এখান থেকে। তারা সেই বৃদ্ধ লোকটার কথাটাকে তার পাগলামো মনে করে তাকে ইগনোর করে দেয়। এরপরে তারা সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য বদলায় আর আমরা একটা লোককে দেখতে পাই যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনই সে লোকটা যে কিনা গাড়ি ড্রাইভ করছিল সে গাড়ি থেকে বাইরে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তোমার নাম কি আর তোমার পরিবারের লোকজন কোথায় আছে? তো লোকটা বলছিল, আমার নাম জি সিনিয়ান আর আমার ওয়াইফের নাম হলো লিয়াং। তখনই আমরা দেখতে পাই তার হাতে লিয়াংয়ের একটা ছবিও ছিল, কিন্তু লোকটার ফেস এখনো পর্যন্ত আমাদের দেখানো হয়নি। তবে কি সেই বৃদ্ধ লোকটার কথা সত্যি ছিল? ইয়াং বাওয়ের বাবা সত্যি কি ফিরে এসেছে, যা কিনা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা ইয়াং বাওকে দেখতে পাই যে কিনা তার জিনিস প্যাক করছিল আর তার সার্ভেন্টদের বকাবকি করছিল আর সে বলছিল, তোমরা আমাকে আগে কেন বলনি যে কিনা মম বিজনেস ট্রিপের জন্য যাচ্ছে, তাড়াতাড়ি আমার টিকিট বুক করে দাও, আমিও মমের সাথে যাব। তো লিয়াং তাকে বলছিল, তুমি আমার সাথে যেতে চাইছো? সে হ্যাঁ বলে। তার কথা শুনে লিয়াং বলে, ঠিক আছে চলো, তবে আমাদের জন্য একটা প্রাইভেট জেট কিনে নেওয়া যাক। তো তুমি এই বিষয়ে কি বলছো? তো ইয়াং বাও বলে, হ্যাঁ এটা অনেক ভালো একটা আইডিয়া। এরপর লিয়াং বলে, আমাদের এরপরে একটা বাংলো বাড়ি কিনতে হবে যা কিনা শহরের মাঝখানে থাকবে, আর সেখানে 100 সার্ভেন্ট আর ন্যানি থাকবে যারা কিনা সব সময় তোমার সেবা করবে আর তোমার অর্ডার মানবে। আর আমি বলছি তুমি নিজের জন্য একটা সার্কাসও বানিয়ে নাও যা কিনা তোমাকে সব সময় এন্টারটেন করতে থাকবে। এই কথা শুনে তো ইয়াং বাওয়ের থেকে বেশি তার গ্র্যান্ডসনরা কনফিউজ হচ্ছিল আর মনে মনে ভাবছিল, আজকের গ্রেট গ্র্যান্ডমায়ের কি হয়ে গিয়েছে। লিয়াংয়ের এমন কথা শুনে ইয়াং বাও বুঝতে পেরেছিল যে কিনা সে এইসব কিছু খুব রাগের কারণে বলছে। তাই সে একেবারে ইনোসেন্ট ফেস বানিয়ে লিয়াংকে বলছিল,
মম, আমি কি তোমার সাথে যেতে পারি না? প্লিজ আমাকে নিয়ে চলো। তো লিয়াং খুব রেগে বলছিল, না তুমি যেতে পারো না। দেখো তুমি ছোট বাচ্চা নেই, আর আমি সেখানে কাজের জন্য যাচ্ছি, ঘুরতে ফিরতে যাচ্ছি না। আর এমনিতেও তোমার শরীর ঠিক নেই, তবে তোমার এখন যাওয়াটা ঠিক হবে না। এই কথা শুনে তো সে মুখ ফুলিয়ে বসে থাকে। ইয়াং বাওয়ের এমন অবস্থা দেখে ইয়ান ইয়াং তো তার হাসি থামিয়ে রাখতে পারে না, আর শাওইকে বলতে থাকে, দেখো তো গ্র্যান্ডপা তো তোমার থেকেও ছোট, বাচ্চাদের মতো রিয়াক্ট করছে। দেখো সে নিজের মমের পেছন ছাড়ছে না। এই কথা শুনে ইয়াং বাও তাকে চুপ করে থাকতে বলে, আর বলতে থাকে, তোমার মতো বাস্টেড আমাকে শেখাচ্ছে, যে কিনা সব সময় তার মমকে বিরক্ত করতে থাকতো। লজ্জা তো তোমার লাগা দরকার। আমাদের পুরো খানদানের মধ্যে তুমিই একা আছো, যে কিনা সবসময় আওয়ারাদের মতো ঘুরতে থাকো। তোমার ভাইরা তো তবু তোমার থেকে ঠিক আছে। এইভাবে তাকে অনেক কথা শোনাতে থাকে। এরপরে বাকিরা যখন দেখছিল ইয়ান ইয়াংয়ের পরে তাদের সময় আসতে চলেছে, তো তারা নিজেদের জায়গা থেকে উঠে কোনো না কোনো কাজের বাহানা করতে থাকে। যাও ইয়াং বোর্ড মিটিংয়ের বাহানা করে। তো সিয়াং বলছিল একটা বড় ডিরেক্টর তাকে মুভিতে রোল দিয়েছে, তো তাকেও মিটিংয়ের জন্য যেতে হবে। আর গুহান কলে বলছিল, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই কথা শুনে ইয়ান ইয়াং তো সুযোগ পেয়ে গিয়েছিল। দেখো গুহান মেয়েদের পেছনে ছুটে বেড়াচ্ছে, আর সেও তো কিছুই করছে না। তো গুহান তার পাশে এসে বসে আর বলে, এটা সায়েন্স কনফারেন্সের স্টাফের কল ছিল, আমাকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডাকছে, আমি তো তোমার মতো ফালতু না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জিন চুয়াং যখন চলে যাচ্ছিল, তো ইয়ান ইয়াং তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তবে তুমি কোথায় যাচ্ছ? তো ইয়াং বাও বলছিল, তোমার 3 নম্বর ভাই তোমার গ্রেট গ্র্যান্ড মাকে নিজের আইডল মনে করে। 3 মাস আগে একটা টপ সায়েন্টিফিক জার্নালে নিজেকে প্রমাণ করার জন্য এক্সাম দিয়েছে, আর এখন সে হাইসিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গিয়েছে। একমাত্র তুমিই আছো যে কিনা জি ফ্যামিলির নাম বদনাম করে রেখেছে। তারা সবাই জেনে বুঝে তার সাথে এমনটা এই কারণেই করছিল, যাতে তারা ইয়ান ইয়াংকে ফিল করাতে পারে এই ঘরে শুধুমাত্র সে একাই আছে, যার কাছে কোনো কাজকর্ম নেই। এরপরে সে লিয়াং আর ইয়ান বাওকে বলছিল, তোমরা আমাকে এইভাবে কেন দেখছো? সাও ইয়াং আমার সাথেই আছে, দেখো সে আমার মতো ফ্রি বসে আছে। কিন্তু তখনই সাওই ওঠে আর পিয়ানো বাজাতে শুরু করে, আর সে অনেক ভালো পিয়ানো প্লে করছিল, যা শোনার পরে লিয়াং আর ইয়াং বাও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কিন্তু ইয়ান ইয়াং তো নিজের মুখ লোকাচ্ছিল। তখনই সাওই তার পাশে এসে বলে, আঙ্কেল তুমি আমাকে খারাপ বলছিলে, তুমি কি জানো না কালকের আমি আমার মিউজিকের পরীক্ষা দিয়েছি, আর সেই পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি। তো ইয়ান ইয়াং স্মাইল করে আর বলে, সাওই তুমি তো অনেক গ্রেট। তো তাকে দেখে ইয়াং বাও রাগ করতে শুরু করে, আর তাকে বলছিল, দেখো তুমি তো সাউইর সাথেও কম্পিটিশনে পারছো না, আর তুমি তো তার মতো যোগ্যতা রাখো না, সে তো কিছু না কিছু করতে থাকে, একমাত্র তুমিই আছো যে কিনা কোনো কাজের না, একেবারে অকর্মা। এই সব কথা শোনার পরে সে তো একেবারেই চুপ হয়ে যায়। দৃশ্য বদলায়, আর এরপরে আমরা ইয়াং বাওকে দেখতে পাই, সে বাগানে বসে চা পান করছিল। তখনই সেখানে ইয়ান ইয়াং আসে, আর সে বলে, তুমি গ্রেট গ্র্যান্ড মাকে বিদেশে একা পাঠিয়ে দিচ্ছ? গ্র্যান্ড মা এখন অনেক ইয়ং, আর সে অনেক বেশি বিউটিফুল, যদি কারো চক্করে ফেসে যায় তো। আর আমি তো অনেক লোকেদের দেখেছি যাদের মা দ্বিতীয় বিয়ে করে নেয়, তবে কি তুমি এই বয়সে তোমার সৎ বাবাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে? শুনতেই তো কেমন একটা অদ্ভুত লাগছে, তাই না? এই কথা শুনে ইয়াং বাও একেবারে সিরিয়াস হয়ে যায়, আর সে ইয়ান ইয়াংকে বলে, তুমি ঠিক কথা বলছো, চলো রেডি হওয়া যাক, এখন মমের সাথে তুমি যাবে বিদেশে। এই কথা শুনে সে তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল, আসলে সে তো এটাই চেয়েছিল। সে নাটক করতে থাকে আর ইয়াং বাওকে বলে, ও সরি, আমি অনেক ব্যস্ত আছি, আমি যেতে পারবো না। এই কথা শুনে ইয়াং বাও তো বুঝতে পেরেছিল সে এত সহজে যেতে চাইবে না, তাই সে তাকে বলে, আচ্ছা ঠিক আছে বলো, আসলে কি চাইছো তুমি? তো ইয়ান ইয়াং হাসি মুখে বলে, এইবার না আসল কথায় এসেছো তুমি, আর এমনিতেও আমার মনে পড়েছে তুমি আমাকে কিছু কথা শোনাচ্ছিলে। এরপরে সে ইয়াং বাওয়ের মুখ থেকে যে হাজারখানা গালি শুনেছিল সেইগুলো বলতে থাকে, তুমি এত কিছু আমাকে বলেছিলে, তো আমি তো একেবারেই যেতে পারবো না। তো ইয়াং বাও তার কথার মানে বুঝতে পেরেছিল। তো এরপরে সে তার হাতে একটা বোর্ড নিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ইয়ান ইয়াং তুমি আমাদের ফ্যামিলির গর্ব, আর তুমিই তো আমাদের ফ্যামিলির হিরো, আমার তোমাকে নিয়ে অনেক বেশি গর্ব। তো ইয়ান ইয়াং বলছিল, হ্যাঁ হ্যাঁ এমনটাই বলো, আরও জোরে জোরে বলো। এরপর সে লিয়াংয়ের সাথে গাড়িতে বসে চলে যায়। তো ইয়াং বাও সেই বোর্ডটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর সে বলছিল, একে তো আমি পরে দেখে নেব। সে নিজেকে ভাবছেটা কি। এরপরে সে চিৎকার করে বলছিল, আমার কথা কান খুলে শুনে নাও, তোমাকে তোমার গ্রেট গ্র্যান্ড মায়ের খেয়াল রাখতে হবে,
আর যদি কোনো ফালতু ছেলে বা লোকেরা তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে বা তাকে ফাঁসানোর চেষ্টা করে তবে আমি তোমার ছাল ছাড়িয়ে দেব। অন্যদিকে আমরা সিয়াং ফ্যামিলির সেকেন্ড ইয়ং মাস্টার স্যাংগিকে দেখতে পাই, যে কিনা তার বিগ ব্রাদার সেং ভির সাথে চেস খেলা করছিল আর তাকে বলছিল, আরে ইয়ার তুমি আবার আমাকে হারিয়ে দিয়েছ। তখনই সেখানে একজন সার্ভেন্ট চলে আসে, যে কিনা স্যাংহিকে বলছিল, তোমার এয়ারস্পেস মেম্বারদের লিস্ট চলে এসেছে, তবে তুমি চেক করে নাও। তবে সে সেই লিস্টটাকে দেখতে শুরু করে। এরপরে সে লিয়াংয়ের নাম বলে, যা শোনার পরে স্যাংজি একেবারে অবাক হয়ে যায়, কিন্তু সে মনে মনে খুশিও হচ্ছিল, কারণ তার লিয়াংয়ের সাথে দেখা হতে চলেছে। আর এখানেই আমরা তার মুখটা দেখতে পাই, যাকে কিনা লিয়াংয়ের হাজবেন্ডের মতো একই রকম কিছুটা দেখতে। তবে কি সেই বৃদ্ধ লোকটার কথা সত্যি হলো? তার হাজবেন্ডেরও কি রিবর্ন হয়েছে? আর যদি না হয়ে থাকে তবে সে লিয়াংকে কিভাবে চেনে? এইসব বিষয়ে আমরা পরে জানতে পারবো। অন্যদিকে আমরা লিয়াং আর ইয়াংকে দেখতে পাই, তারা সায়েন্স একাডেমিতে পৌঁছে গিয়েছিল, যেখানে ব্যাঙ্গি প্রফেসরের সাথে পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলছিল। এরপর যখন লিয়াং ভেতরে যাচ্ছিল, তাদের দুইজনকে বাচ্চা মনে করে প্রফেসর মিন তাদের থামিয়ে দেয় আর বলতে থাকে, তোমাদের দুইজনকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? সে গার্ডসকে ডেকে তাদের দুইজনকে বাইরে বের করে দেওয়ার কথা বলছিল, কিন্তু তখনই সেখানে লিয়াংয়ের টিচার প্রফেসর ইউ চলে আসে আর সে মিস্টার মিনকে বলছিল, মনে হয় তুমি একটু চিনতে ভুল করেছো। এই হলো লিয়াং আর এ হলো এই প্রজেক্টের বস, আর এর কারণেই তো আমাদের লাস্ট আই প্রজেক্ট বেঁচে গিয়েছিল। যদি এ না থাকতো তবে তো অনেক বড় প্রবলেম হয়ে যেত। যদি তুমি একে বাইরে বের করে দাও তো এই প্রজেক্ট এখানেই থমকে যাবে আর এগোবে না। প্রফেসর মিন বলছিল, প্রফেসর ইউ আমার সাথে মজাক করো না, এ তো একটা বাচ্চা, এত বড় প্রজেক্টের হেড কিভাবে হতে পারে? তো প্রফেসর ইউ তাকে অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় আর বলে ভ্যাঙ্গি এর অ্যাসিস্ট্যান্ট হবে। এই কথা শুনে মিস্টার মিন বলছিল, আমার স্টুডেন্ট অন্য কারো অ্যাসিস্ট্যান্ট কেন হবে? ভ্যাঙ্গি একজন ম্যাথ জিনিয়াস, আর সে আমাদের রিসার্চের একটা অংশ ছিল, আর সে সব থেকে ইয়াং পিএইচডি হোল্ডার। এরপরে সে বলে, দাঁড়াও আমি একটু গুগলে সার্চ করে নেই। এরপরে সে লিয়াংয়ের সম্পর্কে চেক করে বলে, সে তো একজন ফ্রেশার আর সে একটা ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করেছিল, আর এর তো রিসার্চের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই সে কোনো সুপারিশ নিয়েই এখানে এসেছে। তখনই ইয়াংয়ের ওভার অ্যাক্টিং শুরু হয়ে যায় আর সে সকলের সামনে চিৎকার করতে করতে লিয়াংয়ের পরিচয় দিতে থাকে আর তার অনেক বেশি তারিফ করতে থাকে, যা শুনে লিয়াং অনেক বেশি লজ্জায় পড়ে যাচ্ছিল আর তাকে থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ইয়াং যে কিনা একবার শুরু হয়ে গেলে সে তো আর থামার নাম নেয় না। এরপরে লিয়াং তাকে বলছিল, আজকের তুমি আমার হাতে মারা পড়বে। এরপরে প্রফেসর ইউভি প্রফেসর মিনকে লিয়াংয়ের সমস্ত প্রজেক্ট সম্পর্কে ডিটেলসে বলছিল। তা শোনার পরে মিস্টার মিন লিয়াংয়ের কাছে ক্ষমা চায় আর সে বলছিল, আমি আপনাকে চিনতে ভুল করেছি। তো লিয়াং বলছিল, কোনো ব্যাপার না। তখনই ব্যাংহি লিয়াংকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে বলছিল, আমি অনেক বেশি খুশি কারণ আমি তোমার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তুমি কি জানো, তোমার সাথে দেখা করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমি তোমার থেকে অনেক কিছু শিখতে পারবো। তো মিস্টার মিন বলছিল, একেবারেই না, তুমি নয়, আমি এই প্রজেক্টে মিস লিয়াংকে অ্যাসিস্ট করব। এরপরে সে লিয়াংকে বলে, আমি আশা রাখছি আপনি আমাকে চুজ করবেন, কারণ আমার ভ্যাঙ্গের থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। প্লিজ আপনি আমাকে একবার আপনার সাথে কাজ করার সুযোগ দেন, আই প্রমিস আমি আপনাকে হতাশ করব না। এরপর টিচার আর স্টুডেন্টের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ভ্যাঙ্গি বলছিল, এটা ঠিক না, প্রজেক্টটা আমার আর তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো না। তখনই মিস ইউ প্রফেসর মিনকে বলছিল, একটু তো তোমার লজ্জা লাগা দরকার, নিজের এক্সাইটমেন্টে চক্করে একটা বাচ্চার থেকে প্রজেক্ট ছিনিয়ে নিতে পারো না। নিজের বয়সটা দেখো আর তুমি কি কাজ করছো সেটা দেখো। তুমি একটা বাচ্চার থেকে তার মেহনত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো। এরপরে তাকে নিজের সাথে নিয়ে চলে যায়। ভ্যাঙ্গি অনেক বেশি এক্সাইটেড হয়ে লিয়াংকে বলছিল, আমি অনেক বেশি খুশি যে কিনা আমি তোমার আন্ডারে কাজ করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে চলেছি। তুমি প্লিজ আমাকে তোমার স্টুডেন্ট বানিয়ে নাও। আর তাকে টিচার লিয়াং বলে ডাকতে থাকে। তো লিয়াং বলছিল, আমাকে টিচার বলবে না, তুমি আর আমি অলমোস্ট একই বয়সের, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। এরপরে সে সেখান থেকে চলে যায়। তাকে দেখে ভ্যাঙ্গি মনে মনে ভাবছিল, আমার এমন কেন মনে হচ্ছে আমি এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি, হয়তো বিগ ব্রাদারের কাছে, কারণ সিংগিয়ান সবসময় লিয়াংয়ের ছবি নিয়ে ঘুরত। এরপরে আমরা সিংগিয়ানকে দেখতে পাই, যে কিনা এখনও পর্যন্ত লিয়াংয়ের ছবি দেখছিল। অন্যদিকে আমরা লিয়াংকে দেখতে পাই, সে ইয়াংয়ের সাথে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তখনই সে অনুভব করে কেউ একটা তাকে ফলো করছে।
তো সেই ইয়ান ইয়াংকে বলছিল আমি জানতে পেরেছি, তো তাদের সবাইকে ফিরিয়ে দাও। তো ইয়ান ইয়াং বলছিল এর মানে কি? সে এমন একটা ভাব করছিল সে যেন কিছুই জানে না। তো লিয়াং বলছিল এই খাবারের দোকানদার আর ওই ঝাড়ুদার তোমারই লোক তাই না? এই কথা শুনে তো ইয়ান ইয়াং একেবারে অবাক হয়ে যায় আর সে বলে ওয়াও তোমার অবজারভেশন কত ভালো, তোমার জায়গায় আমি থাকলে কখনোই এমনটা বুঝতে পারতাম না। এরপরে সে তাদের দুইজনকে ডাকে আর বলে এখন থেকে গ্র্যান্ড মায়ের উপর নজর রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে সে লিয়াংকে বলছিল চলো। তো লিয়াং বলছিল আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, সেই লোকটাকেও বের করো যে গাছের মধ্যে লুকিয়ে আমার উপর নজর রাখছে। তো ইয়ান ইয়াং বলছিল ওয়াও তুমি তো জিনিয়াস। এরপরে সে সেই লোকটাকেও ফেরত পাঠিয়ে দেয়। এরপরে লিয়াং তাকে বলছিল তুমি যদি আবার একবার এমন ব্যবহার করো তবে আমি তোমার পকেট মানি বন্ধ করে দেব, এর সাথেও তোমার স্বাধীনতাও নষ্ট করে দেব। তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে এতে আমার কোনো দোষ নেই, এই সব কিছু তো গ্র্যান্ড পায়ের অর্ডার ছিল তোমার সুরক্ষার জন্য, এসবে আমার কোনো হাত নেই, তুমি চাইলে তাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তো শুধুমাত্র তার অর্ডার ফলো করছিলাম। এরপরে সে নিজের ফোনটা বের করে আর অকশানের পিকচার দেখিয়ে দেয়। আমাকে গ্র্যান্ডপা বলেছে আমি যেন তোমাকে এখানে নিশ্চয়ই নিয়ে যাই, কিন্তু আমার মনে হয় না তুমি এখানে যেতে চাইবে, আমার তো মনে হয় গ্র্যান্ডপা তোমাকে একটুও বোঝে না। তো লিয়াং সেই পিকচারটা দেখে ভাবতে থাকে আর তাকে বলে ইয়াংবাও আমাকে ভালোভাবেই বোঝে, আমি এখানে নিশ্চয়ই যাব। এরপরে আমাদের অকশানের দৃশ্য দেখানো হয়, সেখানে ইয়ান ইয়াং লিয়াংকে বলছিল তোমার তো এমন জায়গায় আসা একটুও পছন্দ না, তবে তুমি এখানে কেন এসেছো? তবে কি কিছু স্পেশাল আছে এখানে? এই সব প্রশ্নের লিয়াং তাকে কোনো উত্তর দেয় না। এরপরে সে জাও ইয়াংকে কল করে বলে আমাকে 5 মিলিয়ন ট্রান্সফার করো। প্রথমে তো তাকে সে অনেক বেশি কথা শুনিয়ে দেয়। এরপরে সে যখন বলে গ্র্যান্ড মায়ের জন্য চাই, তো সে তার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেয়। তো ইয়ান ইয়াং একটু হিরো ভাব নিয়ে লিয়াংকে বলছিল এখন আমাদের কাছে 4.5 মিলিয়ন আছে, তোমার যা ইচ্ছে তুমি নিতে পারো, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু লিয়াং তার কথায় কোনো গুরুত্ব দেয় না, সে তো তার নিজের দুনিয়ায় হারিয়েছিল। তখনই সেই স্ক্রিনে 70 বছর পুরনো একটা পিকচার দেখানো হয়, যেই ছবিতে লিয়াং আর সিংয়ান ছিল আর তাদের অ্যাসেজ অকশানে রাখা হয়েছিল। সেই পিকচার দেখে ইয়ান ইয়াং বুঝতে পেরেছিল আসলে লিয়াং এখানে কেন এসেছে। ওদিকে লিয়াং সেই পিকচারটা দেখে অতীতের সময়গুলোকে মনে করতে থাকে আর তখনই আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে তারা সবাই একটা গ্রুপ পিকচার তুলছিল আর তারা অনেক বেশি খুশি ছিল। কিন্তু তখনই একটা কান্ট্রির এজেন্সি তাদের ওপর অ্যাটাক করে দেয়। তো সিংয়ান লিয়াং আর ইয়াংবাওকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর যাওয়ার সময় লিয়াংকে একটা লেটার দেয়, যেখানে লেখা ছিল আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার যাওয়ার পরে তুমি নিজের আর ইয়াংবাওয়ের খেয়াল রেখো। যখন তুমি এই লেটারটা পড়বে হয়তো তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার জন্য আমার দেশের প্রতি ঋণ আছে, তা আমাকে পূরণ করতেই হবে। আর তখনই লিয়াং আর বাকি সবাইকে একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়। এর ফলে সবাই জানতে পারে সিংয়ান সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আর এখানে আমরা এটাও জানতে পারি তার জ্যাকেটে বম ছিল, সে নিজেই ব্লাস্ট করে দিয়েছিল যাতে শত্রুদের শেষ করতে পারে, আর এর সাথে সেও সবাইকে ছেড়ে চলে গিয়েছিল। এরপরে আবার একবার আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই, যেখানে সেই ছবির সম্পর্কে বলা হচ্ছিল যে কিনা এই ছবিতে যত লোক রয়েছে তারা সকলেই রিয়েল হিরো ছিল, কারণ তারা তাদের জীবন দিয়ে দেশের জন্য কাজ করেছিল। এরপরে সেই ছবিটাকে অকশানে রাখা হয়েছিল, যার প্রাইস 1 লাখ ইউয়ান ছিল। এরপরে সমস্ত লোকেরা বিডিং শুরু করেছিল, ওদিকে ইয়ান ইয়াংও বিট লাগাতে শুরু করে। কিন্তু আমরা তখনই ব্যাঙ্গিকে দেখতে পাই, সে 1 মিলিয়নের বিডিং লাগিয়েছিল, যা শোনার পরে সমস্ত লোকেরা তো পুরোই অবাক হয়ে যায় আর সবাই বলতে থাকে শুধুমাত্র একটা ছবির জন্য কেউ 1 মিলিয়ন কিভাবে দিতে পারে। কিন্তু তখনই ইয়ান ইয়াং 2 মিলিয়নের বিড লাগিয়ে দেয় আর লিয়াংকে বলছিল তুমি চিন্তা করো না, আমি এই ছবিটা তোমার জন্য অবশ্যই নেব, তাতে যা কিছু হয়ে যাক না কেন। কিন্তু তখনই ব্যাঙ্গি বিডিংটাকে এগিয়ে নিয়ে যায় আর সে 5 মিলিয়নের বলি লাগিয়ে দেয়, যা শোনার পরে তো বেচারা ইয়ান ইয়াং একদম চুপ হয়ে যায়, কারণ তার কাছে তো টোটাল 5 মিলিয়ন ছিল। সে লিয়াংকে বলছিল গ্র্যান্ডমা আমাকে ক্ষমা করে দিও, আমি এরপরে আর বলি লাগাতে পারবো না। তো লিয়াং নিজের জায়গায় উঠে দাঁড়ায় আর সে নিজের সাইন শো করে, এর মানে এটাই ছিল সে সেই ছবিটার জন্য আনলিমিটেড পে করতে রাজি আছে। এর মানে যে যতই বিড লাগাক না কেন লিয়াং তার ডবল পে করবে, যা দেখার পরে সমস্ত লোকেরা তো পুরোই অবাক হয়ে যায় আর সেই পিকচারটা লিয়াংয়ের হয়ে যায়। এরপরে ইয়ান ইয়াং বলছিল আমি তো ভুলেই গিয়েছিলাম পুরো জি ফ্যামিলি তোমার,
আর তোমার থেকে ধনী আর কে হতে পারে। তখনই ভ্যাঙ্গি তাদের থামায় আর তাকে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? একটা সাধারণ ছবির প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন? তো লিয়াং তাকে বলে, এই কথাটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি। একটা সাধারণ ছবির প্রতি তোমার কেন এত ইন্টারেস্ট, যেখানে তুমি তার জন্য 5 মিলিয়ন লাগাতে রাজি ছিলে? তো সে বলছিল, এটা আমার বড় ভাইয়ের শখ, এমন জিনিস কালেক্ট করার। আর এই ঘটনার রিলেটেড তার কাছে অনেক জিনিসপত্র রয়েছে। যদি তুমি দেখতে চাও তো আমি তোমাকে আমার ঘরে ইনভাইট করতে পারি, যাতে আমার ভাইও সেই পিকচারটা দেখতে পারে। এই কথা শুনে লিয়াং তো চিন্তায় পড়ে যায়। এরপরে এখানেই দৃশ্য বদলে যায়। আমরা লিয়াং আর ইয়ান ইয়াংকে ভেঙ্গির সাথে তাদের ঘরে যেতে দেখি, যেখানে ইয়ান ইয়াং লিয়াংকে সিয়াং ফ্যামিলির পুরো হিস্ট্রি বলছিল। আর বলছিল এদের ফ্যামিলি মিলিটারিতে অনেক বেশি কাজ করেছে, আর এই ফ্যামিলিতে এখনও পর্যন্ত 2টো ইয়াং মাস্টার আছে। তাদের মধ্যে ভ্যাঙ্গি সেকেন্ড ইয়াং মাস্টার, আর একে ছোটবেলা থেকে সকলেই জিনিয়াস বলে থাকে। তো লিয়াং বলছিল, প্রথম ইয়াং মাস্টারে কি হয়েছে? তুমি তো তার সম্পর্কে কিছু বলছো না। তো সে বলছিল, আমিও তার সম্পর্কে তেমন কোনো কিছু জানি না। সে একজন অনেক বেশি মিস্টিরিয়াস পারসন, আর সে লোকেদের সাথে খুব কম দেখা করে। এরপরে ভ্যাঙ্গি লিয়াং আর ইয়ান ইয়াংকে তার ভাইয়ের কালেকশন রুমে নিয়ে যায়। সেখানে সে লিয়াংয়ের রিলেটেড অনেক জিনিস জমা করে রেখেছিল। তার মধ্যে একটা লিয়াং আর সিনিয়াংয়ের ওয়েডিং পিকচার ছিল। সে বলছিল এখানে ব্রাদার জিন হুইর রিলেটেড অনেক মেমোরি এখানে জুটিয়ে রেখেছে। তা দেখার পরে তো লিয়াং অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ সেখানে রাখা সমস্ত জিনিস তার আর সিংয়ানের সাথে জুড়ে ছিল। তখনই সে একটা পেন্টিং দেখে, আর সে বলে, আমি কখনোই আশা করিনি এই পেন্টিংটা ইউনিভার্সিটি থেকে এখানে পর্যন্ত এসে পৌঁছাবে। এই কথা শুনে তো ভ্যাঙ্গি একটু অবাক হয়ে যায়, আর সে বলে, তুমি কিভাবে জানতে পারলে? আমার ব্রাদার এটা ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছে। আর এমনিতেও এই পেন্টিংয়ে যে মেয়েটা আছে তাকে একদম তোমার মতো লাগছে, এমনটা লাগছে এটা যেন তোমার এই ছবি। তো ইয়ান ইয়াং সঙ্গে সঙ্গে বলে, এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স। তুমি নিজেই ভাবো 70 বছর পরে কেউ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? সে যদি একই ব্যক্তি হতো তবে তো এতদিনে অনেক বেশি বৃদ্ধ হয়ে যেত। এরপরে সে হাসতে শুরু করে। তো লিয়াং তাকে খুব রেগে রেগে দেখতে থাকে। তখন সে চুপ করে যায়। এরপরে লিয়াং ভ্যাঙ্গিকে বলছিল, তোমাদের কি ওই ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক আছে? মানে তোমরা এত কিছু কালেক্ট করে রেখেছো যে? এমনি জিজ্ঞাসা করছে। তো সে বলছিল, না আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু জানি না কেন আমার ভাই এই কালেকশনগুলো জোগাড় করে রাখার এত বেশি শখ রাখে। আমি তো এই বিষয়ে কিছুই জানি না। তখনই সেখানে সেনজি চলে আসে। ইয়ান ইয়াং লিয়াংকে বলছিল, এই হলো সিয়াং ফ্যামিলির ইয়ং মাস্টার সেংজি। দুজন একে অপরকে দেখছিল। তখনই লিয়াং সেংজির কাছে যায় আর তাকে সেই ছবিটা দেখায়, যে ছবিটা সে অকশানে জিতেছিল। এরপরে সে বলে, আমি কি জানতে পারি তুমি কেন এইসব কিছু কালেক্ট করছো, আর আপনার এইসব লোকেদের সাথে কি কানেকশন আছে? কিন্তু সে তাকে কোনো উত্তর দেয় না, আর তার থেকে ছবিটা নিয়ে এমনভাবে দেখতে শুরু করেছিল যেন ছবিটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ছবিটাকে ফ্রেম করতে থাকে। এই দৃশ্য দেখে ইয়ান ইয়াং চিৎকার করতে থাকে আর বলে, ওই এটা তুমি কি করছো? এটা তো অসহ্যকর, তুমি তো আমার থেকেও বেশি নির্লজ্জ। তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? এই ছবিটা আমরা অকশানে টাকা দিয়ে কিনেছি, আর তুমি যে কিনা নিজের কাছে এটাকে ফ্রেম করে রাখছো। কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না। তখনই ভ্যাঙ্গি তাদের বলে, স্যানজি কোনো নর্মাল পারসন না, ছোটোবেলা থেকেই তার অটিজম আছে, এই জন্য হয়তো তার ব্যবহার তোমাদের একটু অদ্ভুত লাগছে। লিয়াংয়ের তার জন্য একটু খারাপ লাগছিল। ভ্যাঙ্গি বলছিল, ছোটোবেলা থেকে কথা বলতে পারে না, নিজের দুনিয়াতেই হারিয়ে থাকে, তাই তো সে কারোর সাথেই দেখা করতে যায় না। কিন্তু কিছু মাস আগে ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখনই আমাদের ড্রাইভার বলছিল ভাই পুরো একটা বাক্য বলেছে, কিন্তু তার যখন হুঁশ ফিরে আসে তার তো কোনো কিছুই মনে ছিল না। এরপরে সে আবার একবার চুপ হয়ে গিয়েছে। কিন্তু ইয়ান ইয়াংয়ের তো তার উপরে একটুও দয়ামায়া হয় না। সে চিৎকার করে বলছিল, এই ছবিটা আমরা টাকা দিয়ে নিয়েছি, এটাকে তোমরা ফ্রেম করে কিভাবে রাখতে পারো? কিন্তু সেনজি তাকে এমনভাবে ইগনোর করছিল যেন সে সেখানে এক্সিস্ট করে না। এই দৃশ্য দেখে ভ্যাঙ্গি তাকে সরি বলছিল, আর বলছিল, ব্রাদার এই ছবিটাকে ফেরত দেবে না, আমি তাকে ছোটোবেলা থেকে চিনি, একবার যদি সে কোনো জিনিসের পেছনে পড়ে যায় তবে সেটার পেছন কখনোই ছাড়ে না। এই ছবিটা এখন তার হয়ে গিয়েছে, আর কোনো মূল্যেই সে সেটাকে ফেরত দেবে না। তখনই লিয়াং সেনজিকে বলে, আমি কি কখনো কখনো তোমার এই কালেকশন দেখতে আসতে পারি? তো সে তাকে কোনো উত্তর দেয় না। তো ভ্যাঙ্গি বলছিল, ভাই বলতে পারে না, আর আমার মনে হয় সে আমাদের কথাও বুঝতে পারে না। কিন্তু তখনই সেনজি লিয়াংয়ের কাছে আসে আর নিজের গলায় পড়ে থাকা কিটাকে খুলে তাকে দিয়ে দেয়। এই দৃশ্য দেখে ভ্যাঙ্গি অনেক বেশি হয়রান হয়ে যায়, আর সে বলতে থাকে, এটা কিভাবে হতে পারে? সে তোমাকে স্টোরেজ রুমের চাবি দিয়ে দিয়েছে। তুমি কি জানো সে আজ পর্যন্ত কাউকে সেই রুমে আসার পারমিশন পর্যন্ত দেয়নি। এর মানে এটাই সে তোমার কথা বুঝতে পারে।
এরপরে সে সেনজিকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি চাইছো মিস লিয়াং মাঝে মাঝে এখানে আসুক? তো সেনজি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপরে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ভ্যাঙ্গি বলছিল, আজকের আমি ভাইয়ের এমন ব্যবহার দেখে অনেক বেশি হয়রান হয়ে গিয়েছি, কারণ সে আজকের আগে কখনো কারোর সাথেই এতটা ফ্রেন্ডলি হয়নি যে কিনা কাউকে তার স্টোরেজ রুমে চাবি দিয়ে দেবে। এরপরে ইয়াং আর লিয়াং সেং হাউসের বাইরে বেরোচ্ছিল। লিয়াং চুপচাপ অন্য কোনো ভাবনায় হারিয়েছিল। এমন দৃশ্য দেখে ইয়াং জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। লিয়াং বলছিল, জানি না কেন, কিন্তু আমি যখন থেকে ভ্যাঙ্গির ভাইকে দেখেছি আমার এমন মনে হচ্ছে আমি তাকে অনেক আগে থেকে চিনি। তো ইয়াং বলছিল, হ্যাঁ সে তো কথা বলতেও পারে না, যদি সে বলতে পারতো তবে তো তুমি তাকে সোজাসুজি জিজ্ঞাসা করতে পারতে। পরের দৃশ্যে আমরা ভেঙ্গি আর সেনজিকে দেখতে পাই। তারা নদীর ধারে মাছ ধরতে যাচ্ছিল। সেনজির হাতে এখনও পর্যন্ত সেই ছবিটা ছিল। তখনই ভ্যাঙ্গি তাকে বলছিল, কতদিন পরে আমরা মাছ ধরার জন্য এসেছি, এমনিতেও তোমার থেকে ভালো কেউ ফিশিং করতে পারে না, এই কথাটা তো মানতেই হবে। তখনই তারা সেই বৃদ্ধ লোকটাকে দেখতে পায় যাকে লিয়াং সেই কবরে দেখেছিল। সে ভ্যাঙ্গিকে বলছিল, একটা খুব ভালো অপরচুনিটি এসেছে, তোমরা শুধুমাত্র সেটার জন্য অপেক্ষা করো। ভ্যাঙ্গি তাকে পাগল মনে করে তার কথাগুলোকে ইগনোর করে দেয় আর বলতে থাকে, সরি, আমরা এইসব ফালতু কথায় বিশ্বাস করি না। এরপরে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই সে ওল্ড ম্যান তাকে বলতে থাকে, আচ্ছা 5 মাস আগে যখন তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল আসলে তখন কি হয়েছিল? সেই ছেলেটা যে কিনা আজ পর্যন্ত কোনোদিন কথা বলেনি, হঠাৎ সেই দিন সে পুরো একটা সেন্টেন্স বলে দিয়েছিল। আমি সঠিক কথা বলছি না? এই কথা শুনে ভ্যাঙ্গি একেবারে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানো এই সব? তো সে স্মাইল করছিল আর বলছিল, আমি তো সব কিছুই জানি। এই ছেলেটা একটা নর্মাল পারসন, কিন্তু তার আত্মা কোথাও হারিয়ে গিয়েছে। সে নিশ্চয়ই তার আত্মা ফিরে পাবে আর এ একেবারে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটার জন্য তার একটা অপরচুনিটির দরকার আছে যা কিনা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এর ফলে তার পুরো জীবনটাই বদলে যাবে। তো ভ্যাঙ্গি বলছিল, তবে কি তুমি এটা বলতে চাইছো আমার ভাই একেবারে ঠিক হয়ে যাবে? তো সে বলছিল, হ্যাঁ সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু তখনই যখন তার সেই লোকটার সাথে দেখা হবে যার সাথে এর ভাগ্য জুড়ে রয়েছে। তো ভ্যাঙ্গি এক্সাইটেড হয়ে তাকে জিজ্ঞাসা করছিল সেই মানুষটাকে সে কোথায় পাবে। তো সে বলছিল হাইজিংয়ে। এই কথা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। ভ্যাঙ্গি তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। অন্যদিকে আমরা পুরো টেকনিক্যাল টিম আর মিডিয়াকে দেখতে পাই। তারা প্রফেসর লিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল আর সবাই তাকে জানার জন্য অনেক বেশি আগ্রহী ছিল আসলে প্রফেসর লিয়াংকে দেখতে কেমন। তখনই সেখানে লিয়াং আর ইয়াং চলে আসে। তাদের দেখার পরে তো সকলে পুরো অবাক হয়ে যায় আর একে অপরকে বলাবলি করতে থাকে, এই ছোট্ট মেয়েটা কি প্রফেসর? আর আমরা এর জন্য অপেক্ষা করছিলাম। তখনই সেখানে প্রফেসর ইউ চলে আসে। সে লিয়াংকে বলছিল, যদি তুমি এখানে না আসতে তবে তো অনেক বড় প্রবলেম হয়ে যেত। যে কাজটা আমরা এতদিন ধরে করতে পারিনি সেই কাজ তো তুমি শুধুমাত্র কয়েকটা দিনেই করে দিয়েছো। তুমি সত্যি সত্যি অনেক বড় একটা জিনিয়াস। আমি তোমায় নিয়ে অনেক বেশি গর্বিত। পরের মিশন আমাদের স্যাটেলাইট কানেক্ট করার। আমি জানি তুমি সেটাও খুব ভালোভাবে করে নিতে পারবে। তো লিয়াং বলছিল, তোমার চিন্তা করার প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ চেষ্টা করব এই প্রজেক্টটাকে ভালোভাবে হ্যান্ডেল করার। এরপরে তার ভ্যান চলে আসে আর সে ইয়াংয়ের সাথে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই প্রফেসর মিন চলে আসে আর সে লিয়াংকে থামিয়ে দেয়। আর সে নিজের সাথে একটা অদ্ভুত দেখতে ছেলেকে নিয়ে এসেছিল যার নাম ছিল লু চ্যান। আর সে বলছিল, এ হলো আমার গ্র্যান্ডসন, আমি চাই তুমি একেও হাইচিন নিয়ে যাও। যাওয়ার সময় তোমরা দুইজন একে অপরের সাথে কথা বলে নিও। লিয়াং তো সেই অদ্ভুত দেখতে ছেলেটাকে অবাক হয়ে দেখছিল। তাকে দেখতে তো এলিয়েনের থেকে কম কিছু লাগছিল না। তখনই আমাদের 2 নম্বর এলিয়েন মানে ইয়াংও চলে আসে, যে কিনা সেই ছেলেটার অনেক বড় ফ্যান ছিল। আর এখানে আমরা এটা জানতে পারি লিউ চেন একজন টপ র্যাপার ছিল। তখন প্রফেসর ইউ বলছিল, তুমি এসব কি করছো? তুমি লুকিয়ে লুকিয়ে লিয়াংয়ের জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করছো না তো? এই কথা শুনে তো ইয়াং অনেক বেশি খুশি হয়, কিন্তু যখনই তার ইয়াং বাউয়ের কথা মনে পড়ে তো সে বলে, না তুমি প্লিজ লিয়াংয়ের থেকে দূরে থাকো। এর মানে আমি বলতে চাইছি সে তোমার টাইপের না, ভালো এটাই হবে তুমি তার থেকে দূরে থাকো। এরপরে সে লিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু লিউচেন তো লিয়াংয়ের উপর ফিদা হয়ে গিয়েছিল, তাই তো জোর করে তাদের সাথে গাড়িতে বসে পড়ে আর লিয়াংয়ের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু লিয়াং তো তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তো সে তাকে ইমপ্রেস করার জন্য সারা রাস্তায় র্যাপ শোনাতে থাকে আর তাকে বিরক্ত করতে থাকে। কিন্তু ওদিকে ইয়াং তো অনেক বেশি এনজয় করছিল আর ইয়াং বাউকে জ্বালানোর জন্য তাকে মেসেজ করে, তোমার মম তো বিয়ে করতে চলেছে।
এই মেসেজ পড়ার পরে তো ইয়াং বাউয়ের হাত থেকে মোবাইলটাই নিচে পড়ে যায়, আর সে ভাবতে থাকে এর মানেটা কি, কাকে বিয়ে করতে চলেছে। তো ইয়াং তাকে ভিডিও কল করে দেখাচ্ছিল। তো সেখানে লুচিয়ানকে দেখে ইয়াং বাউ বলছিল, একে দেখে তো কোনো মনস্টার মনে হচ্ছে, ও গড, একে দেখতে কতটা ভয়ানক লাগছে, একে আমার মমের থেকে দূরে সরাও। এরপরে সে ইয়াংকে বলছিল, তোমরা এখানে আসো, তোমাদের এখানে আমি খুব ভালোভাবে ওয়েলকাম করব। দেখা যাক সে তার হবু ড্যাডের কিভাবে ওয়েলকাম করবে। তো পরের পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর কমেন্টটাও করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।